নমস্কার, ওয়েলকাম দিদি নাম্বার 1 সিজন 8 co-powered by Vival Body Wash এবং Virgin Easy Clean Fresh. Special partner Puccino Small Appliance and Olival. অন্ধকার পেরিয়ে আসে আলো, দুঃখ ভুলে আসে সুখ। জীবন এমনই হার জিত নিয়ে, তাই কখনো হার মানলে চলবে না, এগিয়ে যেতে হবে লক্ষ্যের দিকে। যেমন ভাবে আমার আজকের চারজন দিদি তাদের জীবনে এগিয়ে চলেছেন, শুনবো তাদের গল্প। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, আসুন প্লিজ। প্রথমে আছেন শর্মিষ্ঠা সাহা। নমস্কার দিদি, আমি বনহুগলি থেকে এসেছি। আঁকা যে কী করে আমার জীবনের বাঁচার মাধ্যম হয়ে দাঁড়ালো সেই গল্পই আজকে তোমার কাছে করতে এসেছি। ওকে, আপনি পেইন্টার, আপনার গল্প শুনবো শর্মিষ্ঠা। এরপরে আছেন ইনাক্ষী দাস। নমস্কার দিদি, জয় বাবা লোকনাথ। আমি চাকলার থেকে এসেছি। আমি কিভাবে শূন্য থেকে আমি একটা সফল ব্যবসায়ী হয়েছি, আমার হাজবেন্ডের পাশে দাঁড়িয়েছি এবং 30টা মহিলার পাশে কিভাবে দাঁড়িয়েছি সেই গল্পই তোমাকে শোনাতে এসেছি। ওকে, সব শুনবো। এরপর আছেন শুক্লা বণিক। নমস্কার দিদি, আমি বেহালা থেকে আসছি। জীবনের সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে আমি একজন টকি আর্টিস্ট হিসেবে কাজ করে আমার জীবনটাকে আমি এগিয়ে নিয়ে যাচ্ছি। সাথে আমি আমার মেয়েকে মানুষ করছি দিদি, সেই গল্পই তোমাকে শোনাবো। টকিং আর্টিস্ট? হ্যাঁ দিদি, এটা শুনতে হবে ব্যাপারটা। পায়েল দাস। নমস্কার দিদি, আমি মালদা সানিপার্ক থেকে আসছি। আমি একজন স্কুল শিক্ষিকা, সাথে সাথে আমি একটি ডিসএবিলিটি সেন্টারের সঙ্গে যুক্ত রয়েছি। তো তাদের সঙ্গে কাজ করার যে অভিজ্ঞতা বা আনন্দ, সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। ঠিক, সবাইকে নিয়ে শুরু করবো আমাদের প্রথম রাউন্ডে খেলা। ভিভেল বডি ওয়াশ প্রেজেন্টস দিদি মেভে জয়তী। এই রাউন্ডে যিনি হায়েস্ট স্কোর হবেন তিনি পেয়ে যাবেন ভিভেল বডি ওয়াশের তরফ থেকে গিফট হ্যাম্পার। শর্মিষ্ঠা, আঁকা জীবনে বাঁচার মাধ্যম, এটা কিভাবে হলো? দিদি, যখন 2001 সালে আমার বিয়ে হয়, আঁকাটা আমি শখেই শিখেছিলাম। আমার বিয়ে হয় একজন শাড়ি ব্যবসায়ীর সাথে। হঠাৎ করে ছন্দপতনটা ঘটলো 2003 সালে। হাজবেন্ড আর কি দোকানে শাড়ি টাঙাতে গিয়ে পড়ে গিয়ে স্পাইনাল কর্ড ইনজিওর্ড হয়ে যায়। তখন আমার ছেলে সবে মাত্র 1.5 বছর। তখন থেকে আমাদের জীবনটা পুরো একদম ছন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। ধার দেনায় জর্জরিত হয়ে দোকানটা শেষ পর্যন্ত বিক্রির পথে চলে যায় এবং বিক্রি হয়েও যায়। নিজের লোকজন পাশে দাঁড়িয়েছিল ঠিকই, কিন্তু কতদিন তারা টানবে সংসার? নিজেদের তো সংসার আছে। তখন ঠিক করলাম কিছু একটা তো করতে হবে, যাতে আমি আমার সন্তানকে মানুষ করতে পারি, তার সঙ্গে হাজবেন্ডের চিকিৎসারও করতে পারি। আমি যে আঁকা জানতাম, আমার শ্বশুরবাড়ির কেউ জানতো না। হঠাৎ করে একদিন আমার স্বামী ভীষণ ধুতি পরতে ভালোবাসতো, তো ধুতি, একটা পুরনো ধুতিকে আমি টাই অ্যান্ড ডাই করে হ্যান্ড পেন্টিং করি। সেটা দেখে আমার হাজবেন্ডের বন্ধু আর কি খুব প্রশংসা করে। তখন আমার হাজবেন্ড একদিন বিছানায় শুয়ে শুয়ে বললো, তুমি এইটাকে বিভিন্ন দোকানে গিয়ে দেখাও, যদি তারা পছন্দ করে বা তোমাকে যদি অর্ডার দেয়। তখন আমি ঠিক করি ছোট বাচ্চাকে তার কাছে রেখে আমি গড়িয়াহাট, শ্যামবাজার, বিভিন্ন জায়গায় দোকানে দোকানে ঘুরি। প্রথম দিন যেদিনকে আমি বেরিয়েছিলাম, কাঁধে ব্যাগ নিয়ে 2টো শাড়ি আমি এঁকে, তখন গড়িয়াহাটের মোড়ে বিখ্যাত একটি বস্ত্র বিপণী সংস্থা আমার কাজ দেখে খুব অভিভূত হয়ে, জানি না উনি আমার কাছে দেবদূতের মতোই এসেছিলেন হয়তো, প্রথম দিনই উনি আমাকে 400 পিস শাড়ির অর্ডার দেন। কিন্তু মানে এমন অবস্থা খারাপ ছিল যে আমি 400 পিস সেই শাড়িগুলো যে ট্যাক্সি করে নিয়ে আসবো, সেই ভাড়াটুকু আমার কাছে ছিল না। তখন আমি তাকে বলি যে আমি যদি কালকে আমার হাজবেন্ডকে অন্তত নিয়ে আসি, তাহলে আমি কি নিয়ে যেতে পারবো? উনি তখন হ্যাঁ বলেছিলেন। দোকানে গিয়ে কোনো মানুষ কিভাবে শাড়ি দেখানো ছিল তো পুরো সহজ ছিল না। গড়িয়াহাটে মনে ছিল না দিদি, এই সম্বন্ধে আমি কিচ্ছু জানি না, আনকোড়া। কিন্তু জানি না উনি কি দেখেছেন আমার মধ্যে এবং কি ভেবেছেন। তখন জন্মভূমি চেক ভীষণ চলতো তাঁতের মধ্যে, তো এই জন্মভূমি চেক শাড়ি আমাকে 400 খানা দিয়েছিলেন। পরের দিন আমার হাজবেন্ডকে কোমরে বেল্ট বেঁধে আমি নিয়ে যাই, তারপরে 2টো গাঁটটিকে মাথায় করে নিয়ে গোলপার্ক অব্দি আমরা হেঁটেছিলাম দিদি। শাড়ি বোঝায় গাঁটটিগুলোকে নিয়ে 234 বাসে উঠে আমি বনহুগলি আসি। ওইখান থেকে আমার যাত্রা শুরু হয়। তো সেই 400 শাড়ি তৈরি করতে তুমি একা অনেক সময়ও তো লেগেছে? অনেক সময় লেগেছে, মানে 10টা যেই হয়ে গেছে তখনই ডেলিভারি দিচ্ছি। একটা ছোট্ট ঘরে আমি এখনো থাকি, কিন্তু ছোট্ট ঘরের মধ্যে বিছানার মধ্যে দেখে দেখে ওই 2:30-3টে অবধি জেগে জেগে আমার ছেলে ওই হাতের কাজ দেখতো, কিন্তু কোনোদিন দিদি একটা শাড়িও আমার নষ্ট করেনি। ওর মধ্যে থেকেই যাতায়াত করতো। ভাবতে পারিনি ছেলেকে কোনোদিন ভালো স্কুলে আমি ভর্তি করাতে পারবো, কিন্তু এইভাবে আমি দাঁড়িয়েছি নিজে এবং আস্তে আস্তে আমার ব্যবসাটাকে বাড়িয়েছি। হ্যান্ড পেন্টিংয়ের সাথে সাথে
কাঁথা স্টিচ, এমব্রয়ডারি সবই ইউনিট চালু করেছি। এখন আমার স্বামীও যথেষ্ট সুস্থ আছে। তো এখন কতগুলো কাজের অর্ডার নাও? এখন অনেক অনেক বুটিক্স আছে, কলকাতার অনেক বুটিক্স আমাকে দিয়ে কাজ করায় দিদি, এবং বিভিন্ন জায়গায় আমার শাড়ি জার্মানিও গেছে, বিভিন্ন জায়গায় গেছে। খুব ভালো, ভেরি গুড। আমি চাই আমার ব্যবসাটাকে আরো একটু বড় করতে। তো যখন শুরু করেছিল তখন প্রত্যেকটা শাড়ির জন্য এরকম প্রিন্টিং করার জন্য কিরকম উপার্জন করতে? একটা একটা শাড়ি করে দিলে 200-250 টাকা পাবো। 10টা করে শাড়ি করে দিতে? 10টা করে শাড়ি করে দিতাম, তারপরে যে পয়সাটা পেতাম তাতে রং কিনতাম, সংসারের খরচ চালাতাম। তো এখন যেরকম মাস গেলে রোজগার করো তাতে ভালো করে সুন্দরভাবে সংসার চলে চলছে? যায় দিদি, এখন চলে যায়। ভালো, স্বামীও ভালো আছেন? হ্যাঁ। ভালো থেকো শর্মিষ্ঠা, খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। তুমি এইভাবেই জীবন এগিয়ে যাবে, আরো অনেক বড় হবে তুমি। থ্যাংক ইউ অল দ্য বেস্ট। দিদি, তোমার জন্য আমি হাতের কাজ করা, নিজের হাতে করা একটা শাড়ি এনেছি, তোমাকে দিতে চাই। আচ্ছা, নিয়ে এসো। বাহ, এটা তুমি নিজে এঁকেছো? কি সুন্দর, কেউ বিশ্বাসই করবে না এটা হাতে আঁকা। হ্যাঁ, হাতে আঁকা। খুব সুন্দর, কত গুণ, ফ্যান্টাস্টিক, লাভলি। একদিন পড়বো এই মঞ্চে, তখন তুমি দেখবে খুব ভালো লাগবে দিদি। সকলের জন্য কি খেলা আসছে দেখো এবার। দেখো এখানে 5টা বেলুন ঝুলছে, গ্লাভসটা পড়বে হাতে দিয়ে, ওই হাত দিয়ে বেলুনগুলোকে ফাটাতে হবে। যে সবার আগে ফাটিয়ে শেষ করবে সে 20 পয়েন্টস, তারপর 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। প্রথমে খেলতে আসছে শর্মিষ্ঠা, এসো। Stop. পেটে কাজটা মারো, জোরে মারো, পেটে কাজটা মারো। শর্মিষ্ঠা খেলাটা শেষ করেছে 41 সেকেন্ডে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই ভিভেল বডি ওয়াশ এবং বার্জার ইজি ক্লিন ফ্রেশ। স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং অলিভ ভ্যালি। ইনাক্ষী, এবার তোমার ব্যবসার কথা শুনবো। আমার অ্যাকচুয়ালি ব্যবসা হচ্ছে ফুলের মালা এবং পুজোর ডালা, মানে পুজোর সব সামগ্রী। পুজোর সামগ্রী এবং পুজো দিতে এসে তাদের অনেক দূর থেকে আসে অনেকে, তারা রেস্ট নেওয়ার জন্য যে রুমটা, সেই রুমটাও করেছি দিদি। আচ্ছা, মানে তার মানে মন্দিরের আশেপাশেই তোমার সব? মন্দিরের একদম গায়ে, চাকলার লোকনাথ বাবার মন্দির। আচ্ছা হ্যাঁ দিদি। তো কিভাবে শুরু হলো? আমার বাবা সরকারি চাকরি করতো, আমরা 2 ভাই বোন ভালোভাবে মানুষ হয়েছি। এবার আমার যখন জীবনের পরিবর্তন আসলো, আমার বিয়ে করি আমার বাবার অমতে, বেকার ছেলেকে। শ্বশুরবাড়িতে আর্থিক অবস্থা তো খুব একটা ভালো ছিল না, আমার হাজবেন্ড কিছু করে না, সেদিক থেকে না প্রচুর সমস্যা হতে লাগলো। আমি মাধ্যমিক দেওয়ার পরে যেহেতু আমার বিয়ে হয়ে যায়, তারপরে আমি পড়াশোনাটা তো কমপ্লিট করতে পারিনি। আমার হাজবেন্ড পড়াশোনার দিক থেকে খুবই আগ্রহী ছিল যে পড়াশোনাটা আমি কমপ্লিট করি। পড়াশোনা কমপ্লিট করেছি, পঞ্চায়েতে কাজ করেছি। আমার হাজবেন্ডও চাকরির জন্য চারিদিকে ঘোরাঘুরি করছে, খোঁজাখুঁজি করছে। আমি মন্দিরের সাথে যোগাযোগ করে আমার হাজবেন্ডকে মন্দিরেই একটা কাজের ব্যবস্থা করে দিই। প্রথমে কোয়ার্টারে থাকতাম, মন্দিরের কোয়ার্টার। যখন আমার বেবি আসে, এবার তখন তো আমি আর পঞ্চায়েতের কাজটা ছেড়ে দিলাম দিদি, যেহেতু আমার ওখানে গেলে আমার বেবিটাকে মানুষ করা হবে না। ছেড়ে দিয়ে আমি বাবাকেই বলে, মানে আমার বাবাকে বলে, মন্দিরের একটা পাশেই বাবার জায়গা ছিল, যেহেতু আমার বাপের বাড়ি কিন্তু চাকলাতে, মন্দিরের ওখানেই একটা জায়গা নিয়ে আমি প্রথম টিনের একটা দিদি ঘরই করি, টিনের তার সাথে আমি টিনেরই একটা বাইরে একটা টেবিল দিয়ে দোকান শুরু করি দিদি, ফুল মালা পুজোর জিনিসপত্র। কিন্তু এই ব্যাপারে তো কোনো অভিজ্ঞতা তোমার ছিল না, কেন মনে হলো এটা করি? এইটা কিন্তু মন্দিরে এমন একটা ব্যবসা যেটা কিন্তু মন্দিরে সবসময় প্রয়োজন, সবার লাগবে, প্রত্যেকের লাগবে দিদি। ফুল আনতে কোত্থেকে? ঠাকুরনগর থেকে। ঠাকুরনগর আমাদের চাকলার থেকে অনেকটাই দূর। রোজ যাও? রোজ যায় না, ওটা একদিন গেলে আমার ফুলটা 3 দিন থেকে যাচ্ছে। আচ্ছা। আর আমাদের আশেপাশে না দিদি ফুলের গাছ আছে, যেমন নীলকণ্ঠ, টগর, ওখান থেকে জবা অর্ধেক ফুল, পেয়ে যাও। ওখান থেকেই আমি পেয়ে যাই কিছুটা।
কিছুটা আমার গাছ নিজেরও লাগিয়েছি আশেপাশে, সেগুলোর থেকেও পেয়ে যাচ্ছি। আমার যে 30টা মহিলার কথা বললাম যাদের পাশে আমি দাঁড়িয়েছি, ওরাও কিন্তু আমাকে মালাগুলো গেঁথে দিয়ে যায়, মালাগুলো গাঁথে ধূপকাঠি বানিয়ে দিয়ে যায়। তারা কি সব তোমার দোকানে বসেই করে? না, আমার দোকানে বসে না দিদি, আমার দোকানে বসে করাই না কেন দিদি, তাদের তো সংসার আছে, তারা বাড়িতে বাড়িতে দিয়ে আসে। করে আমাকে দিয়ে যায় দিদি। ওইখান থেকে দোকান করে আজকে আমি আমার ছেলেকে মানুষ করছি, দোতলা ঘর করেছি, রুম করেছি, এমনকি আমার বাইরে থেকে কিছু কিছু কাস্টমার আসে, বড় বড় কাস্টমার, যাদের দিয়ে আমি মন্দিরে কিছু মানে অনাথ লোকজন আছে, বৃদ্ধাশ্রম আছে, তাদের আমি ওদের দিয়ে হেল্প করছি দিদি। আমি নিজে হেল্প করতে পারি না, কিন্তু ওদের দিয়ে আমি হেল্প করাচ্ছি, যে ওরা সব কিছু জিনিসপত্র নিয়ে আসছে, কেউ মশারি দিচ্ছে, কেউ সোয়েটার দিচ্ছে, কেউ চাদর দিচ্ছে, কেউ শাড়ি দিচ্ছে, কেউ ওষুধ দিচ্ছে, এদের দিয়ে কিন্তু আমি ওদের হেল্প করছি দিদি। ওদের পাশেও দাঁড়িয়েছি, 30টা মহিলার পাশে আমি তাদের সংসারে যাবতীয় সব সুবিধা অসুবিধা আমি দিদি ট্যাকেল করি। তো যখন শুরু করেছিলে তখন কত পুঁজি নিয়ে শুরু করেছিলে নাকি? আমি 500 টাকা নিয়ে শুরু করেছিলাম দিদি। এখন আমি মাসে মানে যখন আমার সিজন হয় 50,000 হয়ে যায়। বাহ, খুব ভালো। তো তারপরে ফুলের ব্যবসা জয় বাবা লোকনাথ এনাক্ষী। জয় অলকনাথ দিদি। খুব ভালো এনাক্ষী, একজন মহিলা হয়ে তুমি এইভাবে নিজেকে প্রতিষ্ঠিত আগে নিজে মালা গাঁথতাম দিদি, এখন আমাকে সবাই মালা গেঁথে মালা দেয়। গেঁথে দেয়। দিদি আমাদের চাগলা তরফ থেকে তোমাকে একটা বাবার ফটো পাঠিয়েছে। জয় বাবা লোকনাথ, খুব সুন্দর। পোশাক আছে আর বাবার ফুল নিয়ে দিয়েছে, আমাদের যে মেন পুরোহিত তোমার জন্য ফুল নিয়ে দিয়েছে। থ্যাংক ইউ। এরা কি অন্যরা তো তুমি মালা গেঁথে দেয়, কিন্তু তোমার অভ্যেসটা আছে এখন মালা বেশটা গাঁথা? দিদি আমার এখনো আছে, এটা তোমার ব্যবসা, আমি তো এটা পাল্টাতে পারি না দিদি। তাই তো। অনেক ফুল নিয়েছি তোমাকে গেঁথে দেখানোর জন্য। আচ্ছা ঠিক আছে, আমরা আগে একটু খেলে নিই এনাক্ষী, তারপর বাকিদের সাথে যখন কথা বলবো তুমি একটা মালা গেঁথে আমায় দিও। অবশ্যই দিদি। Start. ইনাক্ষী খেলাটা শেষ করেছে 18 সেকেন্ডে। ভেরি গুড। শুক্লা, তোমার সাথে কথা বলবো। হ্যাঁ দিদি। টকিং আর্টিস্ট ব্যাপারটা দিদি। কি রকম? দিদি টকি আর্টিস্ট হিসেবে মানে কাজ করছি। আমাদের যে সিরিয়াল হয় সেখানে যে ছোট ছোট যে পার্শ্ব চরিত্রগুলো যেখানে বেরোয়, আচ্ছা, মানে তুমি পাঠ করো? পাঠ করি দিদি, ও ছোট ছোট চরিত্রগুলো। ওকে, যাকে আমরা বলি জুনিয়র আর্টিস্ট। জুনিয়র আর্টিস্ট দিদি যারা একেবারে চুপচাপ দাঁড়িয়ে থাকে, মানে দাঁড়িয়ে যারা ভিড় জমাচ্ছে তাদেরকে আমরা জুনিয়র আর্টিস্ট বা আমরা ক্রাউডও বলি। ওকে, আর আমরা হলাম গিয়ে টকি আর্টিস্ট, যেটা ধরুন আমরা ডায়লগ থাকে, পাঠ থাকে। হ্যাঁ, ধরুন আমি একজন ডক্টর, বৌদির রোল, বোন আছে, বোনের মেয়ে আছে, কত রকমের চরিত্র থাকে একটা হ্যাঁ, ছবি হ্যাঁ, করতে দিদি, বা হ্যাঁ। সিরিয়াল করতে গেলে অনেক রকম চরিত্র হ্যাঁ, প্রয়োজন দিদি, হয়, হ্যাঁ। সেগুলো তুমি করো। ওকে, তার মানে তুমি অভিনেত্রী। হ্যাঁ দিদি। কতদিন হলো গেল? দিদি 5 বছর হলো আমি এই অভিনেত্রী। হঠাৎ করে কি ব্যাপার? দিদি আমি খুব সাধারণ একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে, বাবার আর্থিক অবস্থা খুব খারাপ। আমরা 3 ভাই বোন। বাবার আর্থিক অবস্থার জন্য আর বাবার তখন একটা রোগ ধরা পড়ে, ক্যান্সার।
তো ডক্টর বলেছিলেন যে বাবা হয়তো আর নাও থাকতে পারেন। সেই মুহূর্তে আমার একটা সম্বন্ধ আসে, তখন আমার মাত্র 15 বছর বয়স, কিন্তু আমাকে সেখানে বিয়ে দিয়ে দেওয়া হয় শুধুমাত্র বাবার শারীরিক অসুস্থতার জন্য, যেহেতু পেছনে একটা বোন আছে। বিয়ের পরেই প্রায় 6 মাস পরেই আমার একটা অ্যাপেন্ডিক্স অপারেশন হয়। তখন শ্বশুরবাড়ির লোকজন শুরু করে যে এটা বাপের বাড়িতে ছিল, এটাকে চাপা দিয়ে রেখেছিল যাতে খরচা যাতে বাবার না হয়। मुझे छोड़ दो मेरे हाल पे। সে আমার অপারেশন হলো। অপারেশনের পর ডক্টর বলে দিলেন যে এখন কিন্তু বেবি নেওয়া যাবে না, কারণ যেহেতু আমি এক তো ছোট, তার মধ্যে এই অপারেশন, আর অপারেশনের পরে বেবিটা নেওয়া যাবে না। তখন শ্বশুরবাড়ির লোকের অত্যাচার শুরু হলো যে ওর হয়তো আর কখনো বেবি হবে না। और काफी है শ্বশুরবাড়ির লোকে সবার চাপে পড়ে বেবি নিতে হলো। তারপরে নতুন শুরু হলে বেবিটা নাকি ওদের নয়, পুরো একদম বেবিকে অস্বীকার। ख्वाबों की दुनिया मुकम्मल कहाँ है, जीने की ख्वाहिश में मरना यहाँ है। কারণটা কি? ওনাদের গুরুদেব বলেছিল ওনাদের নাকি ছেলেই হবে, তো মেয়ে কেন হলো? মেয়ে হয়েছে বলে। মেয়ে হয়েছে। দিদি, দিনের পর দিন চললো অশান্তি, অত্যাচার, দিনের পর দিন। যতবার মা বাবাকে বলতে যাচ্ছি যে মা ওখানে আমি আর থাকতে পারছি না, মানে একটা কাজের লোক জাস্ট ওদের দরকার ছিল। শ্বশুর, শাশুড়ি, দেওর, বর, চারটে ননদ, মানে সকালবেলা বড় ননদ আসে তো বিকেলবেলা ছোট ননদ, তারপরের দিনে মেজ ননদ আসে তো তারপরের দিনে সেজ ননদ, মানে আত্মীয় বাড়িতে সারাক্ষণ লেগেই আছে। আর তার মধ্যে সংসারে একমাত্র কাজকর্ম করবো সব কিছু আমি। তারপরেও বদনাম হলো যে আমি নাকি ঠিক করে সেবা শুশ্রূষা করিনি বলে আমার শ্বশুরমশাই তাড়াতাড়ি মরে গেলেন, নাহলে আরো বাঁচতেন। তখন 98। মা বাবাকে যতবার এসে বলছি, আমার মায়ের একটাই বক্তব্য, আমি যদি মেয়ে নিয়ে এই চলে আসি বাপের বাড়িতে তাহলে নাকি আমার দাদার কখনো বিয়ে হবে না, আমার বোনের নাকি কখনো বিয়ে হবে না। মান সম্মানটাই তো বড় কথা না, লোকে কি বলবে? আমি যদি চলে আসি তাহলে লোকে কি বলবে? তো আমার মায়ের কাছে, আমার তখন মনে হচ্ছিল যে আমার মায়ের কাছে মৃত মেয়ে ঠিক আছে, কিন্তু ডিভোর্সি মেয়ে বা স্বামী থেকে ছেড়ে চলে এসে এরকম মেয়ে আমার মা অ্যাকসেপ্ট করতে পারবে না। এই করে দিদি 14টা বছর আমার কেটে গেল। 14 বছর এভাবে রইলে? 14টা বছর রইলাম, কেননা কেউ সাপোর্টে নেই। আমি কি করব? কিছু করার নেই। 14 বছর পরে আমি সিদ্ধান্ত নিলাম, চরম সিদ্ধান্ত, যে আমি চলে যাব এখান থেকে। কলকাতাতে চলে আসলাম, বেহালায় চলে আসলাম। ছোট্ট দিদি একটা ঘর ভাড়া করে আমি সেখানে মেয়েকে নিয়ে থাকা শুরু করলাম। সেই যে দিনগুলো আজও ভুলতে পারি না। মানে মেয়ে স্কুল থেকে মিড ডে মিল নিয়ে এসছে, সেই মিড ডে মিল খেয়ে আমাদের দিন গেছে। তবু আমি কোনোদিনও বাপের বাড়ির কাছেতে যাইনি, কারণ সবাই কষ্ট দিতে পারে, কিন্তু আমার মায়ের কাছ থেকে আমি যে কষ্টটা পেয়েছি, আমি আজ বলছি মা আমাকে খুব খুব কষ্ট দিয়েছে, যে মাকে আমি পাশে পাইনি। সমস্ত আত্মীয় স্বজন পাশ থেকে দূরে সরে গেছে, যেন কেউ চেনে না। আমি সারা পৃথিবীতে আমি আমার মেয়েকে নিয়ে একা লড়াই করছি। তারপরে দিদি অনেক কষ্ট করে আমি কলকাতাতে একটা চাকরি পেলাম। তারপরে দিদি ওই কোম্পানিতে কাজ করতে করতে আমার মনে হলো যে আমি এইটুকুনি পয়সা দিয়ে আমি তো আর বাকি জীবনটা কাটাতে পারছি না, প্লাস মেয়েকে যদি আমি ওয়েল এডুকেশন দিতে চাই তাহলে আমাকে আরও ইনকাম করতে হবে। তো তারপরে দিদি আমি কি চাই সেটা আমি জিজ্ঞাসা করলাম। ছোটবেলায় আমি নাচ করতাম, আবৃত্তি করতাম। আমি একটা ইনস্টিটিউটে ভর্তি হলাম যে আমি অ্যাক্টিংটা শিখে আমি নিজেকে ভালো করে গ্রুম করে আমি অ্যাক্টিং করি। দিদি আমি ওখানে ভর্তি হলাম, 3 মাস পর আমি আর টানতে পারছি না। তখনও চাকরিটা করতে? হ্যাঁ দিদি, তখনও চাকরিটা করছি। আমাকে আমার ইনস্টিটিউট বলে, শুক্লা তুমি সত্যিই বলছি তুমি একদিন ভালো আর্টিস্ট হবে, তুমি বিশ্বাস করো, তুমি আমাদের ইনস্টিটিউট ছেড়ো না, আমাদেরকে ফিস দিতে হবে না, তুমি করো। দিদি তারপরে শনিবার রবিবার করে যেহেতু অফিসটা ছুটি থাকতো, সেই মতন আমার ইনস্টিটিউট আমাকে হেল্প করলে শুরু করলো। প্রথম কাজটা যেহেতু আমার ভালো সাকসেস হলো, তারপরে দিদি আমি স্টুডিওতে যেতাম, গিয়ে আমি আমার ভিডিও ক্লিপ দেখাতাম, দাদাদের সঙ্গে কথা বলতাম, দাদাদেরও ভালো লাগতো, আমাকে আবার ডাকতো, আবার কাজ করতাম। দিদি এই করে করে একটা সময় আমি কাজ পাওয়া শুরু হয়ে যায়। कहते थे लोग जो काबिल नहीं है तू, देंगे वही सलामियां। তারপরে আমার মনে হয় যে আমি চাকরি করে যেটুকু পয়সা আমার আসছে তার থেকে একটু হলেও বেশি আমার এই প্রফেশনে আমার আসছে, আমার ইন্ডাস্ট্রি আমাকে দিচ্ছে, আমাকে সেই সম্মান দিচ্ছে দিদি। তো দিদি আমি চাকরিটা ছেড়ে দিলাম, তারপরে আমি আর্টিস্ট ফোরামের কার্ডও করলাম। তা এখন নিশ্চয়ই আগের থেকে অনেক ভালো আছো শুক্লা? হ্যাঁ দিদি। মেয়েকে ভালো জায়গায় মানুষ করছো? হ্যাঁ দিদি, মেয়ে 12 ক্লাসে পড়ছে। বাহ, অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ দিদি। তো মাসের মধ্যে কতদিন কাজ থাকে? মাসের মধ্যে দিদি সব দিন তো কাজ থাকে না, ধরুন আমার 15টা 20টা কাজ হলো,
বাকি দিনগুলো আমি কি করব। আমার শুটিংয়েই যেতে গিয়ে আমার এক দিদির সঙ্গে আমার আলাপ হয়। দিদি এরকম কথায় কথায় জিজ্ঞাসা করে যে তুমি কি করো। তা আমি এরকম বলি, আমার এরকম ঘটনা বলি। দিদি বলেছে, শুক্লা তুমি আমার কাছে তুমি এসো, আমি তোমাকে সেলাই শেখাবো। দিদি একদম কোনো রকম পারিশ্রমিক ছাড়া আমাকে নিজে হাতে ধরে আমাকে কাটিং শেখায়, আমাকে সেলাই শেখায়। তো দিদি আমি যখন কাজ থাকে না তখন আমি অফ সময় ওই সেলাইগুলো আমি বাড়িতে করি। এইভাবে দিদি ব্যালেন্স করে মেয়েকে বড় করছি। মেয়ের খুব স্বপ্ন যে ল পড়বে। আমি চাই দিদি আমি যাতে পারি পারবে, ওর নিশ্চয়ই স্বপ্নে পৌঁছে দিতে। শুক্লা গল্প শুনে আজকে এটাই মনে হলো, আমরা সবসময় ছবি দেখতে যাই, আমরা নায়ক নায়িকাকে দেখি, কিন্তু কোনো নায়ক নায়িকার কাজই সম্পূর্ণ যদি পাশে শুক্লার মতো শিল্পীরা না থাকে। অনেক শিল্পীকে নিয়ে একটা ছবি বা একটা যে কোনো ধারাবাহিক আনন্দ দেয় এবং আমরা দেখতে ভালোবাসি। তাই কত মানুষের পেছনে কত দুঃখ কত কষ্ট লুকিয়ে আছে সেটা হয়তো আমরা টিভির পর্দায় সিনেমার পর্দায় বুঝতে পারি না, কিন্তু শুক্লার মতো মানুষের গল্প শুনলে এবং কথা শুনলে বোঝা যায় যে অ্যাকচুয়ালি তারা কত কষ্ট করে আজকে আমাদের স্টুডিও পাড়ায় আসে এবং কাজ করে রোজগার করে নিয়ে গিয়ে সংসার চালায়। হ্যাঁ দিদি। ভালো থেকো শুক্লা। পরিশ্রম সবাই করে, কম বেশি পরিশ্রম করতে হবে এবং পরিশ্রম করে নিজের স্বপ্নগুলো সব একটা একটা করে পূরণ করতে হবে। থ্যাংক ইউ দিদি। প্রথমত বেলুনের তলাটায় মারবে আর হাতটা মুঠো করে জোরে। শুক্লা খেলাটা শেষ করেছে 1 মিনিট 20 সেকেন্ডে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই ভিভেল বডি ওয়াশ এবং বার্জার ইজি ক্লিন ফ্রেশ। স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং অলিভ ভ্যালি। পায়েল, খুব ভালো কাজের সাথে তুমি যুক্ত আছো, কি করো তুমি? আমি স্কুল শিক্ষিকা প্রাইমারি, সাথে আমি এক ডিসেবিলিটি সেন্টারের সঙ্গে যুক্ত রয়েছি। আচ্ছা, কোথায় এটা? এটা মালদায় দিদি, আমি মালদা থেকে আসছি। ওকে। প্রথমেই দিদি জি বাংলাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের মতো সাধারণ মানুষরা এখানে এসে উপস্থিত হতে পারছে। এবার মালদায় ছিল দিদি নাম্বার 1 এর গ্র্যান্ড অডিশন। সিজন 8-এ 8 থেকে 80 সব দিদির মধ্যেই ছিল প্রবল উৎসাহ। দেখা যাক আজ মালদার কোন দিদির ইচ্ছে পূরণ হবে এই মঞ্চে। প্রচুর লাইন ছিল, 3-4 হাজার, তো সেখান থেকে সিলেক্ট হয়ে যে আসতে পেরেছি, অসংখ্য ধন্যবাদ। বাহ, এবার তোমার কাজের ব্যাপারে শুনি পায়েল। মা চাকরি সূত্রে বাইরে থাকতেন, মানে বাড়ির কাছে থাকা হয়নি যেহেতু জবটা দূরে ছিল। তো সেক্ষেত্রে আমাদের বাবা আর মামা দুজনকে, আমাকে আর আমার দাদাকে দুজনকে মানুষ করেছে। তারপর থেকে একটু বড় হলাম, বড় হওয়ার পর থেকে ইচ্ছে ছিল অন্য একটা কিছু করার। মানে সবাই স্কুলে শুনতাম তুই বড় হয়ে কী হবি, ও বলছে ডাক্তার হব, কেউ বলছে ইঞ্জিনিয়ার হব। তো আমার ছোট থেকে ইচ্ছে ছিল আমি অন্য কিছু একটা করব। তো এই করতে করতে আমি যখন বড় হচ্ছি তখন দেখলাম আমার পাড়ার মধ্যে একজন বাচ্চা রয়েছে যার গতিবিধিটা মনে হচ্ছে একটু অন্যরকম, মানে তার চলাফেরা কথাবার্তা। তো সেখান থেকে আমার খুব জানার ইন্টারেস্ট হলো যে ব্যাপারটা কি, ও সাধারণ নয় কেন, বা তার মধ্যে কি কিছু অন্য কিছু রয়েছে নাকি। তো সেখান থেকে অনেক জানার পরে জানতে পারলাম যে সে বিশেষ চাহিদা সম্পন্ন। তো সেখান থেকে আমি অনেক খোঁজ খবর নিয়ে জানতে পারার পর দেখলাম যে না, তাদেরকেও পড়ানো যায়, বা তাদেরকে যদি আমরা মানে ইমপ্রুভ করতে চাই, তাদের পেছনে যদি আমরা একটু হেল্প করি, তাহলে তারাও যে সমাজে কিছু করতে পারে। তো সেই জন্য আমার ইচ্ছে হলো তাদের প্রতি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো সেক্ষেত্রে আমি বনহুগলিতে ন্যাশনাল ইনস্টিটিউটে এক ট্রেনিং করি এমআরদের উপরে। সেখানে ট্রেনিং করার পর তারপরে হঠাৎ মালদা একটা ডিস্ট্রিক্ট ডিসএবিলিটি রিহ্যাবিলিটেশন সেন্টার বলে একটা সেন্টার খোলে, যেটা অ্যাড দেখি, সেই অ্যাড দেখে আমি সেখানে ইন্টারভিউ দিই। তো সেখানে একটাই পোস্ট নেওয়ার ছিল, তো সেখানে আমি সিলেক্ট হই আর সেখানে গিয়ে আমি কাজ করি। এবার একটা বাচ্চা, সে হয়তো কথা বলতে পারে না, তার মায়ের অনেক দিনের ইচ্ছা তার থেকে মা ডাকটা শুনবে বলে, কিন্তু সেটা হচ্ছে না। এরকম একটা সেন্টার খুলেছে যেখানে স্পিচ থেরাপি, ফিজিওথেরাপি বা আর্টিফিশিয়াল লিম্বও তৈরি হচ্ছে, যাদের হয়তো অনেক দূরে যাওয়াটা সম্ভব না, বা তাদের পা কাটা গেছে,
তারা ভুলে গেছে যে আমরা কোনোদিন নিজের পায়ে আবার দাঁড়াতে পারবো। সেক্ষেত্রে তারা যে তাদের পাটা তৈরি করে দেওয়ার পর তারা যে নিজের পায়ে আবার দাঁড়াচ্ছে সেইটা দেখার যে আনন্দটা সেটা সবসময় দেখছি। আর স্পিচ থেরাপির পর যখন একটা বাচ্চা প্রথম মা ডাকছে বা বাবা ডাকছে, তাদের মা বাবার যে আনন্দ সেটা দেখে খুব ভালো লাগে। তারপর এই জবটা করতে করতে আমি টিচিং লাইনে চান্স পেয়ে যাই। তো সেখানে আমি ভাবলাম যে এদের দেখার জন্য এখানে আরও স্পেশাল সব টিচাররা রয়েছেন যারা এদের দেখভাল করতে পারবেন, কিন্তু স্কুলে সেরকমভাবে স্পেশাল টিচাররা এখনও রিক্রুট হয়নি। তো সেক্ষেত্রে ভাবলাম যে আমার স্কুলে যদি এরকম কোনো বাচ্চা থাকে বা আশেপাশে যেন বাচ্চা কোনো থাকে আমি তাদের হেল্প করতে পারবো। তো স্কুলে গিয়ে আমার স্কুলেও দুজন এরকম বাচ্চা রয়েছে, তো তাদেরকে আমি দেখতে পারি। আর আমার পাড়ায় কিছু রয়েছে, তো তাদের আমি হেল্প করি। আর ইভেন কি আমার হাজব্যান্ড মানে বাইক চালাতে চালাতে রাস্তায় দাঁড়িয়ে পড়ে, আমি বললাম দাঁড়ালে কেন? বললো ওই পেছনে একজন আসছে, ওর মনে পাওয়া দরকার, ওর মনে ক্র্যাচটা দরকার। তো আমার হাজব্যান্ড খুব হেল্প করে আমাকে এই বিষয়ে। বাহ, দুজনে মিলেই মোটামুটি করছো আর কি হ্যাঁ হ্যাঁ, ব্যাপারটা। আমার হাজব্যান্ড তো যেখানেই দেখে চলতে ফিরতে অ্যাড দিয়ে দেয় যে ডিস্ট্রিক্ট ডিসেবিলিটি সেন্টারে যাবে, তোমার এটা পেয়ে যাবে, হুইল চেয়ার লাগবে তুমি ওখানে যাবে, ওটা পেয়ে যাবে। বাহ, তো তার পাশাপাশি চাকরিও তো করছো, হ্যাঁ চাকরি সময় করছি। বার করতে পারো দুটোকে সমানভাবে? হ্যাঁ, আমার কর্মস্থল বাড়ির থেকে অনেকটা দূরে, সেক্ষেত্রে আমার শ্বশুরবাড়ি খুব হেল্প করে আমাকে। ছুটির দিনগুলোতে আমি ওদেরকে সময় দিই। আর তাছাড়া গরমের ছুটি, পুজোর ছুটি আমাদের বেশি থাকে, সেক্ষেত্রে আমি এই দিকটাতে বেশি সময় দিই। ভেরি গুড, খুব ভালো লাগলো পায়েল তোমার সাথে পরিচয় হয়ে, এবং খুব ভালো কাজের সাথে তুমি যুক্ত আছো। থ্যাংক ইউ। ভালো থেকো তুমি। এনা কি মালা গাঁথা হয়ে গেছে? কমপ্লিট। নিয়ে আসো। এইখানটা কি করে হলো? এটা লকেট দিদি। হ্যাঁ, লকেটটা কি করে হলো? প্রথমে একটা সুতো নিতে হয়, একটা সুতোতে গেতে দুটো সাইড ভাগ করে নিয়ে ও, আগে এটা করতে হবে তো। আগে ওইটা করতে হবে দিদি। কি অপূর্ব হয়েছে, দেখো কি সুন্দর। একসঙ্গে কতগুলো করে টগর দিয়েছে একটা। এটা সাজাতে হয় দিদি। অপূর্ব। তুমি যে লোকনাথ বাবার ছবি দিয়েছো তার উপরে এটা আমি চালিয়ে দেবো। জয় বাবা লোকনাথ। এবার খেলতে আসছে পায়ে। স্টার্ট, ফাস্ট মারো, পরেরটা যাও। পায়েল খেলাটা শেষ করেছে 58 সেকেন্ডে। ফার্স্ট রাউন্ডের স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে ইনাক্ষী 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে শর্মিষ্ঠা 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছে পায়েল 10 পয়েন্টস, ফোর্থ পজিশনে আছে শুক্লা 5 পয়েন্টস। ইনাক্ষীর পছন্দ মাইক্রোওভেন, শর্মিষ্ঠার পছন্দ ইলেকট্রিক কেটল, পায়েলের পছন্দ পুষ্পা ফার্নিচারের তরফ থেকে মাল্টিপারপাস ক্যাবিনেট, পুষ্পা ফার্নিচার যত্নে থাকুক সবকিছু। শুক্লার পছন্দ টিভি ক্যাবিনেট। এই রাউন্ডে হাই স্কোরার ইনাক্ষী, ইনাক্ষীর জন্য গিফট আছে, ইনাক্ষী আমার পাশে এসো। ইনাক্ষীর জন্য ভিভেল বডি ওয়াশের তরফ থেকে গিফট হ্যাম্পার। সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে মিনিকেট চা। নিমুড়া 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 अरे कच्चा कच्चा छोटा छोटा निम्बुड़ा लाई दो अरे लाए दो लाए दो लाए दो अरे लाए दो लाए दो लाए दो नींबू लाए दो चा 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 खेत से हरियाला निम्बुड़ा लाई दो निमुड़ा निमुड़ा निमु निमुड़ा निमुड़ा निमु निमुड़ा 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 अरे कच्चा कच्चा छोटा छोटा निम्बुड़ा लाई दो। আজকের আমাদের স্পেশাল গেস্ট অঙ্কিতা। निमुड़ा निमुड़ा निमु निमुड़ा निमुड़ा निमु निमुड़ा 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 শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড, কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। প্রথম প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। টিভি স্ক্রিনে অনেকগুলো অক্ষর ঘোরাঘুরি করবে, একটা অক্ষরে এসে আটকে যাবে, যেই অক্ষরে এসে আটকাবে সেই অক্ষর দিয়ে সঙ্গে সঙ্গে বাজার প্রেস করে গান শুরু করবে। শর্মিষ্ঠা। তুমি যে আমার, ওগো তুমি যে আমার। ওকে, 5 পয়েন্ট।
সঙ্গে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। একটা তদি গান হয়ে যাক। তুমি এসেছিলে পরশু, কাল কেন আসোনি? তুমি কি আমায় বন্ধু এত ভালোবাসোনি? কাল কেন আসোনি? কাল ভালোবাসোনি। দ্বিতীয় গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে বি বনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। একটা পৃথিবীর ছবি এসছে, এমন একটা গান শোনাবে যেটার মধ্যে পৃথিবী শব্দটা আছে, বা দুনিয়া বা বিশ্ব। বলো পায়েল। পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। 5 পয়েন্টস। সঙ্গে বি বনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। একটা গান হয়ে যাবে। My name is Anthony Gonzalez. Oh my name is Anthony Gonzalez. Oh really? मैं दुनिया में अकेला हूँ। दिल भी है खाली, घर भी है खाली, इसमें रहेगी कोई किस्मत वाली। अरे जिसे मेरी याद आए जब चाहे चली आई, जिसे मेरी याद आए जब चाहे चली आई, रूप में है प्रेम गाली खोली नंबर 420, एंथनी गोंजाल्विस। এবার 3 নম্বর গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। চলে নেব না আর তুই পাবে না, চলে নেব না আর তুই পাবে না, তুই তুই করে নদী এখন যে ভরসা, এই সময়ে নদীর নেই কোনো ভরসা। খুব জল নির্কুল নিতল, জল খেলা খেলো না আর তুমি সহসা, জলে নেব না আর তুই পাবে না। গানের কথায় কোন বাংলা ঋতুর কথা বলছে? বলো। ভরসা। 5 পয়েন্টস। নেব না আর তুই পাবে না। সঙ্গে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। 4 নম্বর গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে লালা ময়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। স্ক্রিনে একটা ঘুঙুরের ছবি এসছে, এমন একটা গান গাইবে যেটার মধ্যে ঘুঙুর বা নুপুর পায়েল শব্দটা আছে, বা ঘুঙুরু। বলো পায়েল। আমি যার নুপুরের ছন্দ, বেনুকার সুর, কে সেই সুন্দর কে। 5 পয়েন্টস। সঙ্গে লালা ময়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। অঙ্কিতাটা হয়ে যাবে। রে ডোলা রে ডোলা রে ডোলা রে ডোলা, হাই डोला रे डोला मंडोला रे डोला, लग जानी तू नजरिया, गिर जानी तू बिजुरिया, बांध के मैं घुंघरू, पहन के मैं पायल, तो झूम के नाचूंगी, घूम के नाचूंगी। डोला रे डोला रे डोला रे डोला, हाय डोला रे डोला मंडोला रे डोला। শেষ গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে বেতের লন্ড্রি ব্যাগ। শেকি গেলো সে তো নয়, লাগে ভয়, ছেড়ে দাও ওকে, পা ছাড়ো ওকে, যেতে দাও, পা ছাড়ো। গিলগিলি আখা, গিলগিলি আখা, গিলগিলি আখা। এই গানের সুরে কোন হিন্দি গান আছে? বলো মীনাক্ষী। এ জবানি হে দিবানি, রূপ মেরি রানী। অসাধারণ। 5 পয়েন্ট। সঙ্গে বেতের লন্ড্রি ব্যাগ। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত। আজকের আমাদের স্পেশাল গেস্ট শ্রীতমা। তুমি এই রাউন্ডে আমাদের হেল্প করবে, হেডফোন রাউন্ড। তোমাদের কানে হেডফোনে গান বাজবে, যে শব্দগুলো শ্রীতমা তোমাদের পড়ে শোনাবে সেগুলোকে বুঝতে হবে। শর্মিষ্ঠা হেডফোন করো। শাড়ি ব্যবসা করতে করতে কি বলেন? साड़ी के फूल सा कोई मैच किया रे, साड़ी के फॉल सा कभी मैच किया रे, कभी छोड़ दिया Start. कभी कैच অ্যাপ্লিক অ্যাপ্লিক আমকি, বুটিক বুটিক, মুরগি বুটিক মুরগি, কারিগর কারিগর, কাকরোল কারিগর কাকরোল, সুতো সুতো সুতো, মুরগি বুটিক
মুরগি कौन सा कभी বুটিক 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 মুরগি 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 অ্যাপ্লিক তিনটে পেরেছো 6 পয়েন্টস। যে দুটো পারোনি সেগুলো শুনে নাও। অ্যাপ্লিক আর কারিগর সব কাস্টমাররা মালা কেনার সময় কি বলে? কবে দিব গলায় মালা রে? স্টার্ট। ফুল ফুল, সোয়েটার সোয়েটার, মিছরি বৃষ্টি, মিছরি মিচড়ি, ডালা ছাতা, ডালা ডালা শাখা, ডালা ছাতা, मने दिले ताला ডালা আলতা, ডালা ডালা अरे যত বেঁধে রাখি এই হা ডুডু আসুন, হা ডুডু আর মনে ডালা তালা, ডালা তালা, জাদুর গো আরে যত বেঁধে তিনটে পেরেছো 6 পয়েন্ট। যে দুটো পারোনি ডালা আর হাডুডু যখন অভিনয় করে তখন কি মনে হয়? আমি মিস ক্যালকাটা চাইনা দিতে টিপস স্টার্ট। অভিনয় অবিকল অভিনয় ক্যামেরা ক্যামেরা ক্যালকাটা ক্যামেরা ক্যামেরা চালতা চালতা খাতা চালতা ছাতা হাততালি 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 কাঁঠাল অ্যাকশন আশি অ্যাকশন 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 চালতা ছাতা চালতা ছাদনা হাততালি ছেড়ে দাও নেচে নি ছেড়ে দাও বহুবার শুনলাম এটা আমি। আমি মিস ক্যালকাটা 1976 একটা পেরেছো 2 পয়েন্টস। নিজে নিলাম তো যে শব্দগুলো পারোনি শোনো একবার। অভিনয় আচ্ছা ক্যামেরা ক্যামেরা চালতা চালতা হাততালি হাততালি জীবনের মূল মন্ত্র কি? জাস্ট চিল চিল জাস্ট চিল স্টার্ট। সন্তান সন্তান জিলিপি জিলিপি শিল্পী দোলনা দোলনা গয়না দোলনা আলপনা আলপনা জিলিপি শিল্পী জিলিপি দোলনা গয়না দোলনা তোতলা দোলনা কলকাতা যত্ন 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 জিলিপি জিরিবিরি তিনটে পেরেছো 6 পয়েন্ট। যে দুটো পারোনি শুনে না। জিলিপি খুব কাছাকাছি ছিলে আর দোলনা শ্রুতমা থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ এই রাউন্ডে তিনজন হাই স্কোরার শর্মিষ্ঠা, ইনাক্ষী এবং পায়েল। তিনজনেই 6 পয়েন্ট। তিনজনেই এসো। ওকে বলো ইনাক্ষী। ইনাক্ষীর পছন্দ ইলেকট্রিক তান্দুর। বলো পায়েল। ওকে পায়েলের পছন্দ ভদ্রেশ্বর লালবাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। শর্মিষ্ঠা রুটি মেকার রোচক অ্যাগ্রো ভালোবাসা স্পাদের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং রুটি মেকার শর্মিষ্ঠা। সেকেন্ড পজিশনে শুক্লা 2 পয়েন্টস। এসো। শুক্লার জন্য রয়েছে কাটলারি সেট। আমার
আবার এসে গেল দিদি নাম্বার 1 গ্র্যান্ড অডিশন। এবার আমরা আসছি বাঁকুড়ায় 8ই ডিসেম্বর কেন্দুয়াদিহি গার্লস হাই স্কুলে। সময় সকাল 10টা থেকে বিকেল 5টা। সবাই আসবেন। ফিরে এলাম ব্রেকের পর, শুরু করছি আমাদের শেষ রাউন্ড বুদ্ধিতে বাজিমাত। আমার কস্টিউম স্পন্সর করেছে আজকের নন্দিনী। যিনি আজ দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, মুখরোচক চাঁচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং ভিভেল বডি ওয়াশের তরফ থেকে গিফট হ্যাম্পার। প্রথম প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে জুসার। দোলনা, কাতলা, বাগান, 3টে শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে একটা শব্দ বানাও, পরপর নেবে। এবার বলো পায়েল। দোকান। বোঝাও। দোলনার দো, কাতলার কা আর বাগানের ন। 20 পয়েন্টস, সঙ্গে জুসার। দ্বিতীয় প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে কফি মেকার। বাঁদিকে শব্দ আছে চিত্র, ডান দিকে অনেকগুলো শব্দ আছে। ডান দিক থেকে 3টে শব্দ বার করবে, যেটা চিত্রর পরে বসালে আমরা 3টে অর্থপূর্ণ শব্দ পাই। এবার বলো ইনাক্ষী। চিত্রকলা, চিত্রগুপ্ত, চিত্রশিল্পী। 20 পয়েন্টস, সঙ্গে কফি মেকার। 3 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। উঠছি নামছি মজার খেলা, ছোটবেলায় পান, একই কাজের তুলনায় স্বর্গ আর ধান, কি বিষয় দাদা? এবার বলো ইনাক্ষী। ঢেকি। বোঝাও। উঠছি নামছি মজার খেলা, ঢেকিতে আমরা পা দিয়ে যখন ওঠানাবাই করা একটা মজার খেলা, এটা ছোটবেলায় আমরা পাই, মানে ছোটবেলার খেলা। এই কাজের তুলনা স্বর্গ আর ধান, মানে ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। 20 পয়েন্টস, সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। 4 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে বিন ব্যাগ। পাশাপাশি ক্লু, কমলা হলুদ রঙের মেলা, বাগান জুড়ে করে খেলা, ওপর নিচের ক্লু, পুষ্প যে করে ধারণ, গৃহসাজের উপকরণ। এবার বলো শর্মিষ্ঠা। গাঁদা ফুল আর ফুলদানি। 20 পয়েন্টস, সঙ্গে বিন ব্যাগ। শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে রেফ্রিজারেটর। এই মুহূর্তে শর্মিষ্ঠা স্কোর 46, ইনাক্ষীর 71 আর পায়েলের 46। দিদি নাম্বার 1 হবার লড়াইয়ে তোমরা 3 জন আছো, যে উত্তর দেবে সে আজকের উইনার। ছবিটা ক্লু, শূন্য স্থান পূরণ করো। ছবিটা দেখে বুঝতে হবে শব্দটা কি। এবার বলো শুক্লা। কড়া পাকের সন্দেশ। শুক্লা বলছে কড়া পাকের সন্দেশ, যদি সঠিক হয় তবে 30 পয়েন্টস। সঙ্গে রেফ্রিজারেটর। আজকে দিদি নাম্বার 1 ইনাক্ষী দাস with 71 points. এটা তোমার মেমেন্টো শর্মিষ্ঠা। উইনারের ট্রফি ইনাক্ষী। দিদি নাম্বার 1 এর বাজ। ওরিয়েন্ট জুয়েলার্স তরফ থেকে সোনার হার। দিদি নাম্বার 1 এর স্যাশ। মুখরোচক চাঁচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার। ভিভেল বডি ওয়াশের তরফ থেকে গিফট হ্যাম্পার। অলিভ অ্যালেন আয়ুর্বেদিক বডি অয়েলের তরফ থেকে গিফট হ্যাম্পার। মিয়ামরের তরফ থেকে দিদি নাম্বার 1 কেক। মিয়ামরের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার। বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার। মিষ্টি মানেই বাঞ্ছারাম। আজকের মতন এই পর্যন্তই, আগামীকাল দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন।